তো আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হলো ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সেসে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কিন্তু আজকে করব কোনো একটি ডাইপোলের ইকুইটোরিয়াল লাইনে বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর কোনো একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। ধরা যাক এখানে পয়েন্টটা হলো পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করতে হবে। আচ্ছা, ধরা যাক এখানে যেমন ছবি অনুযায়ী এই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা। আর দেখো এখানে মাইনাস কিউ চার্জের কোনো একটা চার্জের জন্য ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ধরা যাক E2, তার ডিরেকশনটা হবে এই দিকে, কারণ এই মাইনাস কিউ চার্জ ওই +1 আধানকে ওই চার্জকে কী করবে, অ্যাট্রাক্ট করবে। কিন্তু উল্টো দিকে মাইনাস কিউ চার্জের দরুন এই +1 চার্জ যেহেতু রিপেলড হবে, তাই এইখানে ইলেকট্রিক ফিল্ডটা হবে এই দিকে E1 বরাবর। তাহলে এখন আমাদের হাতে দুটো ইলেকট্রিক ফিল্ড আছে, একটা হচ্ছে E1 আর একটা হলো E2, তাই তো? তো একটা হলো E2 আর একটা হলো E1, এই দুটো ইলেকট্রিক ফিল্ড আছে। আচ্ছা, এই দুটো ইলেকট্রিক ফিল্ডকে এবার আমরা কি করব, এদের কম্পোনেন্টে ভাগ করব। মানে এই ক্যালকুলেশনটা কি প্রসেসে করব আমি সেটা বলে নিচ্ছি আগে। আচ্ছা, এই 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 দুটো ইলেকট্রিক ফিল্ডকে আমরা কম্পোনেন্টে ভাগ করব। এই সবুজ ইলেকট্রিক ফিল্ডটার দুটো কম্পোনেন্ট, একটা এদিকে একটা এদিকে, আর এই গোলাপি কম্পোনেন্ট পিঙ্ক কালারের কম্পোনেন্ট ভেক্টরটা আবার দুটো কম্পোনেন্ট, একটা হবে এদিকে আর একটা হবে এদিকে। E1 ইলেকট্রিক ফিল্ডটা কত? E1 ইলেকট্রিক ফিল্ডটা হলো 1/4πε0q/bp², যেখানে বিপিটা হলো ডিস্টেন্স আর E2টা হলো 1/4πε0q/ap²। আর এপি আর বিপিটাকে কী করে বার করব? দেখো, এওপি হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এবার পাইথাগোরাস থিওরেম লাগিয়ে দেখো, ওপিটা হলো আর ডিস্টেন্স দূরে, ধরো ওই অরিজিন থেকে আর ডিস্টেন্স দূরে তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। ওপির ডিস্টেন্সটা ধরো আর, তাহলে এবিটা যদি 2L হয় তাহলে ওটা হলো এল। সেই জন্যে এই এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমি পাইথাগোরাস থিওরেম কাজে লাগিয়ে এপিটাকে বার করে নেব। সিমিলারলি ও বিপি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমি বিপিটাকে বার করে নেব। প্রসেস দুটো একই এবং তাদের ভ্যালুগুলো চলে আসবে √r² + l², আর একটা আসবে √r² + s²। যেহেতু দুটো একই তাই দুটো একই আসবে। এইবার দেখো, কোনো একটা ভেক্টর, আমি কি বললাম, একটা ভেক্টর এই দিক, একটা ভেক্টর এই দিক বরাবর আছে, একটা ভেক্টর এই দিক বরাবর আছে। এদের দুটোর কম্পোনেন্ট একটা এটা, আবার এইটার কম্পোনেন্ট একবার এদিকে একবার এদিকে। দেখো, এইগুলো থিটা ছিল, এই অ্যাঙ্গেলটা থিটা ছিল এবং এই অ্যাঙ্গেলটাও থিটা ছিল। তাহলে এইটার একটা কম্পোনেন্ট E2 cos থিটা আর এইটার একটা কম্পোনেন্ট E1 cos থিটা, যে দুটো হচ্ছে এই বরাবর। আর এইগুলো E1 sin থিটা আর এইটা হচ্ছে E2 sin থিটা। এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করবে, আর E2 cos থিটা আর E1 cos থিটা একে অপরে অ্যাড আপ হয়ে যাবে। তাহলে সেটাই লেখা হবে, সেটাই আমি লিখেছি। দেখো, E1 sin থিটা ছবি অনুযায়ী, জাস্ট জিওমেট্রি অনুযায়ী, E1 sin থিটা এবং E2 sin থিটা ক্যান্সেলড ইচ আদার অ্যান্ড E1 cos থিটা and E2 cos থিটা আজ অ্যাড আপ। ঠিক আছে, এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, যেটা তোমার জিওমেট্রি থেকে বলা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইবার cos থিটার ভ্যালুগুলো কী হবে? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আবার আমি বলতে পারি cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস। তাহলে cos থিটা, ওই জন্য ভ্যালুটা আমি লিখে দিয়েছি OA/OP। আর সিমিলারলি আবার এই ট্রায়াঙ্গেলের জন্য, মানে OBP ট্রায়াঙ্গেলের জন্য cos থিটাটা হয়ে গেছে OB/BP। E2 এবং E1 এর ভ্যালুগুলো বসানোর পরে তাদের এপি এবং বিপির ভ্যালুগুলো বসানো হয়েছে। আর OA আর OB তো হচ্ছে এল, OA আর OB এগুলো তো হচ্ছে এল করে, কারণ এবিটা হচ্ছে 2L। আচ্ছা, তারপরে জাস্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং অ্যালজেব্রা করার পরে এই ভেক্টরটার ভ্যালুটা চলে আসছে যে 2L³/4πε0r² + l² টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, যেখানে পি, পরের লাইনে আমি P = 2L³ এটা ধরে নিয়ে, P = 2L³ ধরে নিয়ে পি এর ভ্যালুটা পুট করে একটা এর
ভ্যালু পাচ্ছি, যেখানে হচ্ছে ই হচ্ছে P/4πε0 r স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এখান থেকেই এটা আসছে। আচ্ছা, এবার দেখো আর যদি খুব বড় হয় এলের থেকে, তাহলে এলকে আমি নেগলেক্ট করতে পারি আর এর তুলনায়, তাহলে তখন ভ্যালুটা হয়ে যায় P/4πε0 আর কিউব। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিসের জন্য দেখো আগের দিনের ক্লাসে যেটা বলছিলাম, অ্যাক্সিসে যখন করেছিলাম ক্যালকুলেট তখন 2p/r³ এসেছিল, আর এখন পারপেন্ডিকুলার বা ইকুইটোরিয়াল লাইনে যখন বললাম তখন সেটা হলো p/r³। অনেক সময় প্রুফ করতে দেয় যে প্রুফ দ্যাট ই অ্যাক্সিস রেশিও ই পারপেন্ডিকুলার ইকুয়াল টু 2:1। দেখো এই দুটোর রেশিও করলে 2:1ই চলে আসবে, তাই না? এই কোশ্চেনটাও দেয়, এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, এরপর দেখো ডাইপোল ইন এ ইলেকট্রিক ফিল্ড। ধরো কোনো একটা ডাইপোলকে এবার তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছো, কোনো একটা ডাইপোলকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছো, তাহলে দেখো এইটা ধরো ইলেকট্রিক ফিল্ড, আর এই একটা হচ্ছে ডাইপোল, মাইনাস কিউ চার্জ এদিকে, এদিকে প্লাস কিউ চার্জ। এখানে এ একটা ফোর্স ফিল করবে এইদিকে, আর এই মাইনাস কিউ ই চার্জটা এইদিকে ফোর্স ফিল করবে, যে ফোর্সটা হলো মাইনাস কিউ ই, আর এদিকে হলো প্লাস কিউ ইন্টু ই। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা একটা লাইনে দুটো ফোর্স অ্যাক্ট করছে কিন্তু একে অপরের উল্টো দিকে। এই জিনিসটাকে আমরা ক্লাস ছোটোবেলায় পড়েছিলাম, এটাকে বলা হয় টর্ক বা এটাকে বলা হয় কাপল। তাহলে এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় আর এর ডিস্টেন্স যদি 2l হয়, তাহলে এই ডিস্টেন্সটা হলো 2l সাইন থিটা। ওকে, বি পয়েন্টে ফোর যেহেতু, যদি প্লাস কিউ চার্জ যেহেতু আছে, তাহলে বি পয়েন্টে ফোর্স হচ্ছে প্লাস কিউই, আর এ পয়েন্টে ফোর্স হচ্ছে মাইনাস কিউ। তাহলে টর্ক হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে টোটালে হয়ে গেল কিউ ইন্টু ই ইন্টু 2l সাইন থিটা। আচ্ছা, কিউ ইন্টু ই ইন্টু 2l সাইন থিটা, তাহলে টাউ ইকুয়াল টু হলো 2l কিউ ইন্টু ই সাইন থিটা। আচ্ছা, তারপরে দেখো এই 2l কিউটাকে আবার আমি পি বলে দিলাম, যেহেতু পি ইকুয়াল টু 2l কিউ, মানে ডাইপোল মোমেন্ট ভেক্টর ইকুয়াল টু 2l কিউ ইন্টু ই ইন্টু সাইন থিটা। ভ্যালুটা আছে টাউ ইকুয়াল টু পি সাইন থিটা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে টাউ ইকুয়াল টু পি ক্রস ই, কারণ টাওয়ের এবার মড যদি নেই তাহলে পি সাইন থিটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে দুটো সিগনিফিকেন্স কি পাওয়া যাচ্ছে, যে থিটা যদি 0 হয় তাহলে টাউটা 0, যেটা মিনিমাম কেস এবং মিনিমাম ভ্যালু, এবং টাউটা এবং থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে টাউটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা হলো পিই। আচ্ছা, তাহলে এইবারে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে টর্কের কাজটা কি, টর্কটা কি করবে, টর্কটা চেষ্টা করবে এই যে ডাইপোল মোমেন্টটা আছে এটাকে ঘুরিয়ে 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 তার দিকে অ্যালাইন করতে, মানে ডাইপোল মোমেন্ট ভেক্টরটাকে তার দিকে অ্যালাইন করতে চাইবে সবসময়। এটাই হলো টর্কটার সিগনিফিকেন্স। The torque try to align the dipole moment along the electric field. ওকে, আচ্ছা এইবার দেখো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড কীভাবে ক্যালকুলেট করতে হয়। দেখো এক্স্যাক্টলি একদম ফোর্স যেভাবে আমরা ক্যালকুলেট করেছিলাম কুলম্বস লয়ের ক্ষেত্রে, ফোর্স যেভাবে ক্যালকুলেট করেছিলাম ক্যালকুলাস লাগিয়ে, ঠিক সেই পদ্ধতিতেই আমরা এখানেও একই রকমভাবে ওই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, এবং 3 রকম, লিনিয়ার চার্জ ডেন্সিটির জন্য, সারফেস চার্জ ডেন্সিটির জন্য এবং ভলিউম চার্জ ডেন্সিটির জন্য, একদম সেম রকমভাবে। ঠিক আছে। আচ্ছা চলো দেখা যাক। দেখো ফোর্সটা আমরা এইভাবে ক্যালকুলেট করেছিলাম, তাই না? ঠিক আছে, এইবার এখানে ইলেকট্রিক ফিল্ড মানে কি, ইলেকট্রিক ফিল্ড মানে ফোর্স বাই চার্জ। এখানে জাস্ট দেখো ওই কিউ এর ভ্যালুটা ভাগ করা আছে, আমরা ফোর্সের ভ্যালুটা যদি এইটা হয়ে থাকে তাহলে কিউটাকে বাদ দিয়ে, মানে এফ বাই কিউ করে দিলে এই কিউটা অমিট হয়ে যাবে, কেটে যাবে, এই কিউটা কেটে যাবে, তাহলে এক্সপ্রেশনটা চলে আসবে এইটা, ঠিক আছে, যেখানে ল্যামডা হচ্ছে লাইন চার্জ ডেন্সিটি। সিমিলারলি সারফেস চার্জ ডেন্সিটির জন্য ই হচ্ছে সিগমা ডিএস বাই 4πε0 আর স্কোয়ার, এখানেও কিউটা নেই। আর ভলিউম চার্জ ডেন্সিটির জন্য রো ডিভি বাই 4πε0 আর স্কোয়ার, যেখানে রোটা হলো ভলিউম চার্জ ডেন্সিটি। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এইবার দেখো ইলেকট্রিক ফ্লাস্ক কাকে বলে। ইলেকট্রিক ফ্লাস্ক হলো দ্য নাম্বার, এটা একটা ডেফিনেশন আছে, দ্য নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু এ প্লেন পারপেন্ডিকুলারলি ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফ্লাস্ক লিঙ্ক উইথ দ্যাট সারফেস। ইলেকট্রিক ফ্লাস্ককে আমরা কিভাবে ডিফাইন করব? ইলেকট্রিক ফ্লাস্ককে আমরা ডিফাইন করব ফাই দ্বারা আমরা ডিনোট করব ফাই ইকুয়াল টু ই ডট এস। এসটা কি? এসটা হচ্ছে এরিয়া ভেক্টর। আমরা তো এতদিন জানতাম যে এরিয়া একটা স্কেলার কোয়ান্টিটি, হঠাৎ করে ভেক্টর কোয়ান্টিটি কেন বলছি? এরিয়াকে আমরা এবার থেকে একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ট্রিট করব। এরিয়া ভেক্টর, তাহলে এরিয়ার তো একটা ম্যাগনিটিউড আছে, তাহলে এর ভেক্টর, এর ডিরেকশনটা কোন দিকে হয়? ধরো কোনো একটা প্লেন আছে এরকম, তুমি যে দিক থেকে দেখবে সেই দিকে পারপেন্ডিকুলারে হবে, ওই প্লেনের পারপেন্ডিকুলার দিকে হবে ওই এরিয়াটার এরিয়া ভেক্টর। তুমি যদি এই দিক থেকে দেখো তাহলে তোমার এই দিকে হবে এরিয়া ভেক্টর, তুমি যদি এই দিক থেকে দেখো তাহলে তোমার এই দিকে হবে পারপেন্ডিকুলার দিকে এরিয়া ভেক্টর। সারফেসের পারপেন্ডিকুলার দিকে অবভিয়াসলি হতে হবে, এবং তুমি যে দিক থেকে দেখছো সেদিকে হতে হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হয়ে গেল ফাই ইকুয়াল টু ই ডট এস। ইলেকট্রিক ফ্লাক্স তার মানে আমরা আগের পেজে কি পড়লাম, যে ফাই ইকুয়াল টু ই ডট এস। এবার ধরো কোনো একটা বেঁকানো মানে কার্ভড সারফেস কিছু একটা আছে, এরকম ধরো কার্ভড সারফেস আছে, তাহলে এর ক্ষেত্রে কোন দিকে হবে এরিয়া ভেক্টরের ডিরেকশন? এর ক্ষেত্রে হবে এরিয়া ভেক্টর ডিরেকশনটা হবে প্রত্যেকটা পয়েন্টে তার যে নর্মাল, কোনো একটা কার্ভ সারফেসের প্রত্যেকটা পয়েন্টে একটা ট্যানজেন্ট থাকে, ট্যানজেন্টগুলো আলাদা, তেমনই ট্যানজেন্টের একটা করে নর্মাল থাকে। তাহলে প্রতিটা পয়েন্টে নর্মাল ডিরেকশনটা হবে তার সেই পয়েন্টের এরিয়া ভেক্টরের ডিরেকশন। সেই পয়েন্টের অ্যারাউন্ডে যদি আমি একটা ছোট্ট ডিএস এরিয়া বা ডেল্টা এস এরিয়াকে মানে অ্যাজিউম করে নিই, তাহলে সেই ডেল্টা এস এরিয়াটার এরিয়া ভেক্টরের ডিরেকশনটা হবে ওই পয়েন্টের নর্মাল বরাবর। ওকে, তাহলে আমরা সেই নর্মালটার ডিরেকশান এবং ই ভেক্টরের ডিরেকশান, যদি ই ভেক্টরের ডিরেকশানের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে মধ্যে যদি অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি ফাই ইকুয়াল টু ই এস কস থিটা, ফাই ইকুয়াল টু ই এস কস থিটা। ওকে, এবার যদি আমি ছোট্ট সারফেসের জন্য ভাবি, তাহলে সেই জন্য আমি ছোট্ট সারফেসের জন্য যদি ভাবতে চাই, তাহলে ডেল ফাই ধরে নেব। ডেল্টা ফাই মানে ই ইন্টু ডেল্টা এস, তাহলে ডেল্টা এস হচ্ছে এই ই ডেল্টা এস কস থিটা। কারণ ই আর ডেল্টা এসের মধ্যে, ডেল্টা এসের যে ডিরেকশান, যে নর্মাল ডিরেকশান, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ই ডেল্টা এস কস থিটা। আর যদি এটাকে ডি ফাই বলি, তাহলে ডি ফাই ইকুয়াল টু ই ডিএস কস থিটা। ওকে, আচ্ছা, এই জায়গাটার পয়েন্টটা একটু মনে রাখবে। যদি কোনো ইলেকট্রিক ফিল্ড কোনো একটি সারফেসের মধ্যে এন্টার করে, তাহলে আমি সেটাকে বলবো যে সারফেসের মধ্যে যদি এন্টার করে, তাহলে বলবো সেই ফাইটা, সেই ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে পজিটিভ। আর যদি এর থেকে বেরিয়ে আসে, যদি সারফেস থেকে বেরিয়ে আসে, তাহলে আমরা বলবো সেটা নেগেটিভ। We consider phi as positive when E goes from inside to outside, and phi negative when E goes from outside to inside. ওকে, ধরো এবার তোমার কোনো একটা সারফেসের জন্য কোনো প্রবলেমে ডিফাইটা তুমি বার করলে বা লিখতে পারলে ছোট্ট প্রবলেমের জন্য। এবার তোমাকে ধরো টোটাল ফাইটা বার করতে বললো সেই সারফেসের দরুন, তাহলে তুমি কি করবে? এটাকে ইন্টিগ্রেশন, ডিফাই এর ইন্টিগ্রেশন, তার মানে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা। এবার ক্লোজড ইন্টিগ্রেশন কেন বলছি? কারণ সারফেসটাকে ক্লোজড হতে হবে। এবং এসটা কেন লিখেছি, এই তলায় এসটা কেন লিখেছি? এটা সারফেস ইন্টিগ্রেশন হতে হবে, সারফেসের ওপর ইন্টিগ্রেশন হতে হবে, তাই সারফেস ইন্টিগ্রেশন। ওকে, এবার এবার এই চ্যাপ্টারের মেন ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হলো গাউস ল। গাউস ল কী বলে? গাউস ল বলে দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাস্ক থ্রু এ ক্লোজড সারফেস is 1 by epsilon naught times the charge enclosed by that surface. কোনো একটা ধরো সারফেস আছে, তার মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাস হচ্ছে, বা কতটা ফাই তার মধ্যে দিয়ে
ফাই কতটা ওই সারফেসের সঙ্গে, ওই ক্লোজড সারফেসের সঙ্গে লিঙ্কড কতটা ফাই, সেটা কতটা, সেটার ভ্যালু হচ্ছে, গাউস ল বলে সেটার ভ্যালু হচ্ছে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, আবার আমরা কি জানি, আবার আমরা জানি ফাই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে আমরা এই দুটো থেকে এটা এবং এটা থেকে মিলিয়ে লিখতে পারি ই ইকুয়াল টু এই ই ডট ডিএস ক্লোজড লাইন ইন্টিগ্রেশন ইকুয়াল টু কিউ এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। এবার কিউ ইএন কেন লেখা, কিউ ইএন মানে হচ্ছে কিউ এনক্লোজড, মানে কিউ এনক্লোজড বাই দ্যাট সারফেস, এটাকে ছোটো করে কিউ ইএন লেখা শর্টে। ওকে, আর এই জিনিসটাকে বলা হয় গাউস থিওরেম, এটা গাউস ল, এটাকে বলা হয় গাউস থিওরেম। গাউস ল এর অ্যাপ্লিকেশান যাওয়ার আগে আমাদের গাউস ল সম্পর্কে কিছু জেনে নেওয়া দরকার। আচ্ছা, গাউস ল দিয়ে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশান দিয়ে যখন কিছু ক্যালকুলেট করব, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের একটা হাইপোথেটিক্যাল বা গাউসিয়ান সারফেস কনস্ট্রাকশান করতে হবে। আচ্ছা, এটা বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন রকম গাউসিয়ান সারফেস কল্পনা করতে বা ইমাজিন করতে হতে পারে, ঠিক আছে? তা সেটা প্রবলেম বিশেষে তোমরা জেনে যাবে। এবার গাউসিয়ান সারফেসের কিছু কিছু প্রপার্টি আছে, যেমন প্রথম প্রপার্টিটা হলো যে এটা একটা হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সারফেস, এটা ক্লোজড সারফেস হতে হবে, এটা সিমেট্রি হতে হবে, মানে একটা চার্জের রেসপেক্টে সিমেট্রি হতে পারে। ধরো এই পয়েন্টে একটা চার্জ আছে, তুমি একটা স্ফিয়ারকে তুমি একটা হাইপোথেটিক্যাল সারফেস বা গাউসিয়ান সারফেস হিসেবে কল্পনা করলে, তাহলে এটা তোমার হতে পারে গাউসিয়ান সারফেস, কিন্তু এই জিনিসটা কখনোই একটা গাউসিয়ান সারফেস হবে না। ধরো একটা চার্জ আছে, তুমি এই রকম একটা গাউসিয়ান সারফেস কল্পনা করলে, এইটা একটা চার্জ এবং তুমি এইরকম একটা গাউসিয়ান সারফেস কল্পনা করলে, এটা কোনোদিনই তোমার গাউসিয়ান সারফেস হতে পারে না। ওকে, আর লাস্ট এবং খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো ইলেকট্রিক ফিল্ড ওই গাউসিয়ান সারফেসের ওপর প্রত্যেকটা পয়েন্টে সেম হতে হবে। হ্যাঁ, তো এর প্রথম অ্যাপ্লিকেশানটা হচ্ছে, একটা ধরো কন্ডাক্টিং ওয়্যার আছে, ঠিক আছে, একটা ওয়্যার আছে, এর মধ্যে প্লাস এর মধ্যে চার্জ আছে, চার্জ ছড়িয়ে আছে, এবং এর ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে এর লিনিয়ার চার্জ ডেন্সিটিটা হলো ধরো ল্যামডা। এই ক্ষেত্রে একটা ধরো এই ক্ষেত্রে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, ধরো পি পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পি পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। এবার তুমি ধরে নাও যে ও পি ডিস্টেন্সটা হলো আর ডিস্টেন্স দূরে তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। এবার ওই আরটাকে রেডিয়াস করে আমি এল লেন্থের একটা ক্লোজড সিলিন্ডার ইমাজিন করলাম, এইটাকেই বলবো আমরা গাউসিয়ান সারফেস। এই যে হাইপোথেটিক্যাল সারফেসটা আমরা ইমাজিন করলাম, এই সিলিন্ডারটাকেই বলবো আমরা গাউসিয়ান সারফেস। ওকে, এবার দেখো প্রত্যেকটা পয়েন্টে ওই গাউসিয়ান সারফেসটার প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা বাইরে আসছে, এখান থেকে নর্মালি আউটওয়ার্ড, কন্ডাক্টিং ওয়্যার থেকে ইলেকট্রিক ফিল্ডটা নর্মালি আউটওয়ার্ড হচ্ছে, এবং প্রত্যেকটা পয়েন্টে এই যে ধরো ছোট্ট একটা ডিএস তুমি ভেবে নেবে, এই ছোট্ট ডিএস থেকে যে নর্মাল ভেক্টর সেটাও ওই নর্মালি তো আউটওয়ার্ড হচ্ছে, নর্মালি আউটওয়ার্ড আসছে, আর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডটাও নর্মালি আউটওয়ার্ড আসছে। তাহলে ই এবং ডিএস এর ডিরেকশনটা এখানে সেম। আমি এখানে ডিএসটা ক্যালকুলেট করলাম, কারণ আমি এখানে টোটালটা একসঙ্গে ক্যালকুলেট করতে গেলে আমাকে আগে ছোট্ট একটা জিনিসের জন্য ক্যালকুলেট করে নেব, তারপরে আমি সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো। সেই জন্যই আমি ডিএসটা ধরেছি, মানে ডিএসটাকে আমাকে ধরতে হবে, মানে ভেঙে নিতে হবে জিনিসটাকে, ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে এইবার দেখা যাক, ধরো এবার বলা যাক যে ওপির ডিস্টেন্সটা ধরো আর, ঠিক আছে। এবার ধরো সিলিন্ডারের লেন্থটা হলো এল, তাহলে টোটাল চার্জ এনক্লোজড বাই দ্যাট সারফেস হলো ল্যামডা ইন্টু এল, কারণ ল্যামডাটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। এবার দেখো, এবার গাউস থিওরেম অ্যাপ্লাই করে দিলাম, গাউস থিওরেম এইটা বলছে, এবার জাস্ট ই আর ডিএস যেহেতু সেম ডিরেকশান, আমি একটু আগে বললাম যেহেতু সেম ডিরেকশান, তাহলে cos 0 হবে, আর কিউ এনক্লোজড বাই এপসাইলন নট।
এইবার ইটা, এবার গাউসিয়ান সারফেসের তো একটা প্রপার্টি যে ইলেকট্রিক ফিল্ডটা সেম হয়, তাহলে ইটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের, আর ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ডিএস ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন নট, যেহেতু কিউ এপসাইলন নট ইকুয়াল টু কিউ কিউ এনক্লোজড ইকুয়াল টু ল্যামডা ইন্টু এল, তাহলে ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন নট। এবার ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ডিএস, এটার ভ্যালুটা কত? ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ডিএস মানে কি? ডিএস এর ইন্টিগ্রেশন, ডিএস মানে কি? ছোট্ট একটু এরিয়া। এবার এরিয়াটা কোনটা? ওই সিলিন্ডারটা। তাহলে টোটাল এই এরিয়ার ইন্টিগ্রেশন, তার মানে কি? সিলিন্ডারটার এরিয়া কত? 2πRL। এই 2πRLটা বসিয়ে দিলাম, এল কেটে গেল, আর আলটিমেটলি তাহলে এটা হলো ইলেকট্রিক ফিল্ড। এখান থেকে এই কোশ্চেনটাও ডিরেক্ট আসতে পারে, এখান থেকে অঙ্কও দিতে পারে। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু স্ফেরিক্যাল শেল। আচ্ছা, এখানে দুটো কেস, একটা হচ্ছে আউটসাইড, একটা হচ্ছে ইনসাইড। এখানে আউটসাইডের জন্য কি, দেখো আউটসাইডে একটা আমি স্ফিয়ার, ধরো যে স্ফেরিক্যাল শেলটা দেওয়া আছে তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, স্ফেরিক্যাল শেলের বাইরের গায়ের চারপাশে আমার চার্জগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আর যে সেই ও পয়েন্ট থেকে, ধরো ওই স্ফেরিক্যাল শেলের সেন্টার ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্স, স্মল আর ডিস্টেন্স দূরত্বে ধরো তোমাকে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এইবার ওই আরটাকে রেডিয়াস করে তুমি আর একটা স্ফিয়ার, একটা গাউসিয়ান স্ফিয়ার মানে হাইপোথেটিক্যাল স্ফিয়ার কনসিডার করে নাও, যেটা হবে তোমার গাউসিয়ান স্ফিয়ার বা গাউসিয়ান সারফেস, তোমার সেই হাইপোথেটিক্যাল সারফেসটা। এবার তুমি এর সঙ্গে লিঙ্কড এরকম ছোট্ট একটু ডিএস এর ধরুন কত ডিফাই হচ্ছে সেটা ক্যালকুলেট করবে, তারপর টোটালটার ওপর ইন্টিগ্রেশন করে দেবে, আবার ওই একই ধরনের টেকনিক। তাহলে এখান থেকে আবার ওই আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ড এবং ডিএস ভেক্টরটা নর্মালি আউটওয়ার্ড এবং একই রকম দিকে একই ডিরেকশানে আছে। আচ্ছা, এখানে তাহলে কিউ এনক্লোজটা কত? টোটাল চার্জ কিউ এনক্লোজটা কত? কিউ এনক্লোজড হচ্ছে মানে কি ওই হাইপোথেটিক্যাল সারফেস দ্বারা কতটা চার্জ ও ঘিরে রেখেছে। ধরো আমি বললাম যে ওই স্ফেরিক্যাল শেলটায় কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে কিউ এনক্লোজড মানে টোটাল চার্জটা কিউ। এবার আবার সেমভাবে আমি একই জিনিস করব, গাউস ল অ্যাপ্লাই করে দেবো। কস থিটাটা 0, মানে থিটা ইকুয়াল টু 0, তাহলে কস 0 ইকুয়াল টু 1। আবার ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয় হাইপোথেটিক্যাল সারফেসের ওপর, বাইরে চলে আসলো। এবার ডিএস ইন্টিগ্রেশন ডিএস কত হবে? এখানে ওই গাউসিয়ান সারফেসটার ভ্যালু, গাউসিয়ান সারফেসটা কি? স্ফিয়ার, তাহলে 4πr², তাহলে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা হয়ে গেল 1/4πε0 Q/r²। ওকে, এবার ইনসাইড, দেখো ইনসাইডে যখন আমি করছি, ইনসাইডে তখন আমি একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম, এর মধ্যে কতটা চার্জ আছে? কিউ এনক্লোজড তো 0, এর মধ্যে তো কোনো চার্জ নেই। তাহলে গাউসিয়ান থিওরেম যখন আমি আবার অ্যাপ্লাই করে দিলাম, গস থিওরেম যখন আমি অ্যাপ্লাই করে দিলাম, কিউ এনক্লোজটা 0 হয়ে গেল, তাহলে ই ভেক্টরটা আলটিমেটলি 0। মানে স্ফেরিক্যাল শেলের বাইরে ইলেকট্রিক ফিল্ড থাকলেও ভেতরে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড থাকে না। এবার ধরো প্লট করব আমি ওই ই আর আর, ই ভার্সেস আর প্লট করব। তাহলে আমি ওয়াই অ্যাক্সিসে ই রেখেছি এবং এক্স অ্যাক্সিসে আর রেখেছি, আর এই ক্যাপিটাল আরটা হলো ডিস্টেন্স, মানে রেডিয়াস অফ দ্য শেল, ডিস্টেন্স না, রেডিয়াস অফ দ্য শেল। এই জায়গাটা হলো ইনসাইড, এই জায়গাটা হলো আউটসাইড অফ দ্য শেল বা স্ফিয়ার, আর এই জায়গাটা হলো ইনসাইড অফ দ্য শেল। ইনসাইডে কত? ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড 0, তাই এখানে এই ইনসাইডের মধ্যে কোনো রকমের কোনো দাগ বা কিছু গ্রাফ আঁকা নেই। এবার যখনই আরটা ক্যাপিটাল আরের বড় হলো, তখনই একটা ভ্যালু থেকে যথারীতি কমতে শুরু করলো, কারণ সেটা কমবে। এই যে ফর্মুলা অনুযায়ী Q/r², আমরা ইনসাইডে কি দেখেছি? Q/r², তাহলে আর যত বাড়বে ই তত কমবে, সেই অনুযায়ী এটা r² অনুযায়ী কমছে, ইলেকট্রিক ফিল্ডটা r² অনুযায়ী কমবে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জড নন কন্ডাক্টিং স্ফিয়ার। ওকে, প্রথমে আবার আমরা এখানে দুটো কেস, আউটসাইড এবং ইনসাইড। আউটসাইডের কেসটা সেম অ্যাজ দ্য স্ফেরিক্যাল শেলের মতো, একদম সেম, এবং ক্যালকুলেশন লেখা টেখা সম্পূর্ণ সেম, হাইপোথেটিক্যাল সারফেস কনসিডার করা সব সেম, কিউ এনক্লোজড টোটালটা আবার
টোটাল চার্জটা ধরো এই স্ফিয়ারের মধ্যে টোটাল চার্জটা আছে। এখানে স্ফিয়ারটা কেমন, এটা এখানে নন কন্ডাক্টিং স্ফিয়ার, মানে এখানে সমস্ত জায়গায় চার্জটা ছড়িয়ে আছে এখানে এরকমভাবে। তার মানে এখানে আবার ওই বাইরে যে হাইপোথেটিক্যাল সারফেসটা ধরা হয়েছে তার মধ্যে টোটাল ওই কিউ চার্জটাই আছে। তাহলে আলটিমেটলি ফর্মুলাটা হয়ে যাবে কিউ ই ইকুয়াল টু 1/4πε0 Q/r²। একদম সেম। স্ফেরিক্যাল শেল এবং এই যে নন কন্ডাক্টিং স্ফিয়ার, এদের মধ্যে একটা বেসিক যে ডিফারেন্স সেটা কি, সেটা হলো স্ফেরিক্যাল শেলে বাইরের গায়ে চার্জ থাকে, কিন্তু নন কন্ডাক্টিং স্ফিয়ারের প্রত্যেকটা জায়গায়, সলিড স্ফিয়ারের সমস্ত জায়গায় চার্জ ছড়িয়ে থাকে। কিন্তু আউটসাইডের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই টোটাল হাইপোথেটিক্যাল সারফেসটার মধ্যে টোটাল চার্জটা কিউই আছে এবং সমস্ত লেখাটা এক এবং আলটিমেটলি ফর্মুলাটাও একই চলে আসবে Q/r²। এবার যেখানে চেঞ্জটা আসবে, চেঞ্জটা হবে ইনসাইডে। ইনসাইডে আমাকে চেঞ্জ করতে হলে, আমাকে ক্যালকুলেট করতে গেলে ডিফাইন করতে হবে ভলিউম চার্জ ডেন্সিটি রো। তাহলে আমরা জানি টোটাল চার্জ মানে কি, টোটাল চার্জ মানে ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু টোটাল ভলিউম 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, যেহেতু ক্যাপিটাল আরটা হলো ওই সলিড স্ফিয়ারটার রেডিয়াস। তাহলে রো হয়ে গেল Q/4/5 পাই 4/3 পাই আর কিউব। তাহলে এইবার ধরো এই একটা সারফেস, একটা যে তুমি এটা নিয়েছো স্ফিয়ারটা কন্ডাক্টিং স্ফিয়ার, নন কন্ডাক্টিং স্ফিয়ারটা নিয়েছো, ধরো এর ভেতরে কোনো একটা জায়গায় তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। তাহলে তুমি গাউসিয়ান সারফেসটা এর ভিতরে কল্পনা করলে, একটা স্মল আর রেডিয়াসে তুমি একটা গাউসিয়ান সারফেস কল্পনা করলে যেটা ভিতরে। তাহলে এই স্মল আর রেডিয়াস এটার মধ্যে তো পুরো চার্জটা নেই, এটার মধ্যে কতটা চার্জ আছে সেটা জানতে গেলে তাহলে রোকে এই স্ফিয়ারটার ভলিউম দিয়ে গুণ করতে হবে। তাহলে কিউ এনক্লোজড হয়ে গেল রো ইন্টু 4/3 স্মল আর কিউব। এবার রো এর ভ্যালুটা বসিয়ে দেওয়ার পরে আলটিমেটলি কিউ এনক্লোজড হয়ে গেল কিউ ইন্টু স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। এরপর আবার সেম, আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের এখানে ফান্ডা হলো কিউ এনক্লোজডটা বের করে নেওয়া। সিমিলারলি E.ds ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই ε0। এবার আবার এখানে আমি ওই একই যুক্তি দিয়ে বলতে পারি, একই লজিক দিয়ে বলতে পারি ই এবং ডিএস এর মধ্যে, ই এবং ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল সেম, ই এবং ডিএস ভেক্টরের মধ্যে ডিরেকশন সেম, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0। ওই হাইপোথেটিক্যাল স্ফিয়ারটার প্রত্যেকটা পয়েন্টের ওপর ইটা সেম কনস্ট্যান্ট, তাহলে ইটা আবার ইন্টিগ্রেশনের বাইরে এলো। আর এখানে কিউ এনক্লোজডের ভ্যালুটা বসিয়ে দিলাম, তারপরে ডিএসটা কত হবে, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস আবার 4πr² এবং আর স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার থেকে আর কিউব কেটে গেল, আর থাকলো। তাহলে আলটিমেটলি ফর্মুলাটা হলো 1/4πε0 কিউ ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর কিউব। এবার এর ক্ষেত্রে প্লটিংটা সেম, এক্স অ্যাক্সিস বরাবর আমি আর কে রেখেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ই কে রেখেছি। এবার দেখো ইনসাইডে কি হচ্ছে, ইনসাইডে এখানে কিন্তু আর ইলেকট্রিক ফিল্ড শেলের মতো 0 নেই, ইনসাইডে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং যেটা ভ্যারি করছে লিনিয়ারলি, মানে স্মল আর যত বাড়ছে ইনসাইডে, স্মল আরটা যত বাড়ছে তত ইলেকট্রিক ফিল্ড বাড়ছে। তাহলে আমি ইনসাইড মানে ক্যাপিটাল আর এর বাঁ দিকে, ক্যাপিটাল আর এর লেফট সাইডে মানে এই সাইডে ইলেকট্রিক ফিল্ডটা মানে ইনসাইডে দেখো ইলেকট্রিক ফিল্ডটা বেড়েছে লিনিয়ারলি। এবার ঠিক যেই মানে আউটসাইডে চলে এসছে তখন ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, আউটসাইডের ফর্মুলাটা কত, ই ইকুয়াল টু 1/4πε0 Q/r²। তার মানে আর স্কোয়ারের রেসপেক্টে কমবে। তাহলে আমি সেখানে আবার যেই আউটসাইড অফ দ্য স্ফিয়ার মানে এই রিজিয়ানে এটা আর স্কোয়ারের সঙ্গে কমতে কমতে চলে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।